আমাদের গল্প শুরু হয় হাংকুক ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের একদল স্টুডেন্টকে নিয়ে। তারা নিজেদের প্র্যাকটিসের জন্য একটা মক ট্রায়াল করছিল। সেখানে প্রথমে আমরা দেখি হান আসামি চরিত্রে অভিনয় করছে, আর তার হয়ে লড়ছে তার ক্লাসমেট কাং, যে লয়ারের রোলে আছে। তাদের বিপরীতে সিও প্রসিকিউটরের চরিত্রে দাঁড়িয়ে আছে। এছাড়া তাদের আরো দুইজন ক্লাসমেট অংশ নিচ্ছিল, সোল জাজের ভূমিকায় আর জিওন গার্ডের ভূমিকায়। তাদের প্রফেসর চো সেখানে ছিলেন, তবে তিনি শুধু পারফরমেন্স দেখছিলেন। কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে সে সবাইকে একটু ব্রেক নিতে বলেন। তারপর আবার ট্রায়াল শুরু করার কথা ছিল, কিন্তু সেই ব্রেকটা অস্বাভাবিকভাবে অনেক লম্বা হয়ে যায়। এতে করে সবাই অবাক হয়ে যায়। তখন সোল জিয়ানকে বলে সে যেন গিয়ে দেখে আসে প্রফেসর চো আসলে কোথায় আছে। জিওন প্রফেসরদের স্টাফ রুমে গিয়ে একদমই অবাক হয়ে যায়, কারণ প্রফেসর চো তো মারা গেছেন। এটা দেখে সে পুরো শকে চলে যায়। কিছুক্ষণ পরই ডিটেকটিভ জাং পুলিশ নিয়ে সেখানে আসে তদন্ত করতে, আর তাদের সঙ্গে যোগ দেয় ইয়াং, যিনি এই কলেজেরই একজন প্রফেসর এবং আগে একজন প্রসিকিউটর ছিলেন। ইয়াং খুবই বুদ্ধিমান মানুষ আর নিজের স্টুডেন্টদেরও অনেক যত্ন করে। প্রথমে সবার সন্দেহ হয় চো হয়তো নিজেই নিজের জীবন শেষ করেছে, কারণ তার পকেটে একটা চিরকুট পাওয়া যায় যেখানে লেখা ছিল সে জীবন নিয়ে অনেক বেশি ক্লান্ত। কিন্তু ইয়াং সঙ্গে সঙ্গে বলে এটা কখনোই সম্ভব না, কারণ চোর পাশে সুগার মাপার স্ট্রিপ পড়েছিল। যে মানুষ নিজের জীবন শেষ করতে চায় সে শেষ মুহূর্তে বসে নিজের সুগার মাপবে না। এরপর থেকে গল্প কয়েক মাস আগের ঘটনায় ফিরে যায়। কয়েক মাস আগে ইয়াং এই স্টুডেন্টদেরই পড়াতেন, যারা এখন মক ট্রায়ালে অংশ নিচ্ছে। আর তখনই জানা যায় হান গোপনে সোলকে পছন্দ করত, তাই ক্লাসে সোল কোনো প্রশ্ন উত্তর দিতে না পারলে সে সব সময় তাকে সাহায্য করত, কারণ সোল পড়াশোনায় খুব একটা ভালো না, আর পড়াশোনাও তার কাছে অনেক বেশি কঠিন লাগতো। তাই ইয়াং তাকে বলে সে যেন নিজের লেভেল আরো ভালো করে এবং কখনোই হাল না ছাড়ে, কারণ সেই ভর্তি পরীক্ষার সময় থেকে সে সোলকে চিনতেন। তখন সোল বলেছিল সে আইন পড়তে এসেছে, কারণ একদিন আইনকেই তার কাছে ক্ষমা চাইতে হবে, কারণ এক সময় সে অন্যায়ভাবে একটা হামলার মামলায় জড়িয়ে পড়েছিল, অথচ সে শুধু তখন একজন অসহায় মানুষকে সাহায্য করতে গিয়েছিল। এছাড়াও জানা যায় ইয়াং আর চোর মধ্যে তো আগে থেকেই ঝামেলা ছিল, কারণ চো এক সময় ঘুষ নেওয়ার মামলায় অভিযুক্ত হয়েছিলেন, আর সেই মামলার প্রসিকিউটর ছিলেন ইয়াং। ইয়াং এর বিশ্বাস ছিল চো সত্যিই দোষী। অভিযোগ ছিল সে ঘুষ হিসেবে অনেক দামি একটা জমি নিয়ে নিয়েছে। সেই জমিটা তাকে দিয়েছিল কো নামে একজন প্রভাবশালী রাজনীতিবিদ। বিনিময়ে যদি কোনোদিন কো কোনো অবৈধ কাজে জড়িয়ে পড়ে তাহলে চো যেন তাকে সাহায্য করে। কিন্তু চোর দাবি ছিল জমিটা ঘুষ নয়, বরং তার পুরনো এক বন্ধুর উপহার। শেষ পর্যন্ত চো মামলায় বেকসুর খালাস পেয়ে যায়, কিন্তু ইয়াং কখনো বিশ্বাস করেনি যে সে নির্দোষ, কারণ তারা আগে খুব ভালো বন্ধু ছিল, আর এই ঘটনার পর থেকেই তাদের সম্পর্ক খারাপ হয়ে যায়। অন্যদিকে কো ইয়াংকে একদমই সহ্য করতে পারত না, কারণ ইয়াং সবসময় তার দুর্নীতি প্রমাণ করার চেষ্টা করত। একদিন ইয়াং ক্লাসে পড়ানোর সময় উদাহরণ হিসেবে চোর মামলার কথাই তুলে ধরে। ঠিক তখনই চো নিজে ক্লাসে ঢুকে স্টুডেন্টদের সে মামলা নিয়ে আলোচনা শুনতে থাকে। তখন হানের মতে চো দোষী আর সিওর মতে সে নির্দোষ। চো চুপচাপ সবার কথা শুনতে থাকে। ক্লাস শেষ হওয়ার পর সে ইয়াংকে আলাদা করে কথা বলতে ডাকে, তারপর জিজ্ঞেস করে কোর্টে চাকরি ছেড়ে সে হঠাৎ ইউনিভার্সিটিতে কেন এসেছে। তখন ইয়াং বলে সে আসলে শুধু চোর জন্য এখানে এসেছে। এরপর ইয়াং নিজের রুমে চলে যায়, আর তখনই তার সহকর্মী ডক্টর কিম তার সঙ্গে কথা বলতে আসে। ঠিক সেই সময় টিভির খবরে দেখানো হয় ম্যান নামে এক অপরাধী জেল থেকে বের হয়েছে। তখন কিম ইয়াং এর সঙ্গে ম্যানের মামলার ব্যাপারে কথা বলতে শুরু করে, কারণ সেই মামলার জাজ ছিলেন কিম নিজেই। কিমের মতে ম্যানের মতো একজন খুনি আর দর্শককে কখনোই জেল থেকে ছাড়া পাওয়া উচিত ছিল না। কিছুদিন পর ম্যান নিজেই কলেজে এসে কিমের একটা ক্লাসে হাজির হয়। তাকে দেখে কিম ভয় পেয়ে যায়, কারণ তার মনে পড়ে যায় সেই সময় প্রমাণে দেখানো হয়েছিল ম্যান নাকি মাতাল অবস্থায় নিজের হোশ হারিয়ে অপরাধটা করেছিল। যদিও কিম সেটা বিশ্বাস করেনি, তবুও আইন মেনে তাকে কম শাস্তি দিতেই হয়েছিল। এখানে ম্যান উল্টো কিমকেই দোষ দিতে শুরু করে। সে বলে কিমের জন্যই তাকে এত বছর জেলে থাকতে হয়েছে, তার নাম বদনাম হয়েছে, আর মানুষ তাকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করে বেড়াচ্ছে। তাই ম্যান ঠিক করে যারা তার বিরুদ্ধে খারাপ কথা বলেছে তাদের সবার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করবে। এমনকি সেই টাকার একটা অংশ সেই ভিকটিমের পরিবারকেও দিবে যার উপর সে হামলা করেছিল। ম্যানের এইসব কথা শুনে জি নামে এক স্টুডেন্ট রেগে যায়, কারণ সে কিমকে খুব সম্মান করত। তাই সে ম্যানের সঙ্গে মারামারি শুরু করে দেয়। ঠিক তখনই ইয়াং এসে দুজনকে আলাদা করে, আর তখন কিম প্রেগনেন্ট ছিল। এত টেনশনের কারণে তার ব্লিডিং হতে শুরু হয়ে যায়, তাই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ইয়াং ম্যানকে নিজের রুমে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে তার মামলার একমাত্র সাক্ষীকে, যে গাড়িটা
ধাক্কা মেরে ফেলেছিল সে সেই গাড়িটা দেখেছিল কিনা, কারণ ইয়াং তখন সেই কেসে তদন্ত করছিল কিন্তু আসল অপরাধীকে খুঁজে পায়নি। তবে ম্যান বলে তার কিছুই মনে নেই, কারণ তখন সে পুরোই মাতাল ছিল। এরই মধ্যে গল্প আবারও বর্তমান সময়ে ফিরে আসে, অর্থাৎ চোর মৃত্যুর পরের দিন। আগে সেই স্টুডেন্টরা এবার আবারও আরেকটা মক ট্রায়ালে অংশ নিচ্ছিল। ঠিক তখনই ডিটেকটিভ জাং এসে জানায় চো আত্মহত্যা করেনি, তাকে অতিরিক্ত ড্রাগ দিয়ে মার্ডার করা হয়েছে। খুনি চিনির সঙ্গে ড্রাগ মিশিয়ে সেটা চোর কফিতে দিয়ে দিয়েছিল। এরপর সে বলে স্টাফ রুমে যাদের জুতার ছাপ পাওয়া গেছে তারা সবাই সন্দেহভাজন। তাদের মধ্যে ছিল হান, সিও আর গাং। তারপর জাং বলে খুনি যদি নিজে থেকে ধরা দেয় তাহলে তার জন্যই ভালো হবে, তাহলে পুলিশ যেভাবে হোক তাকে খুঁজে বের করবে। কিন্তু ইয়াং তার এই কথায় আপত্তি জানায়। সে বলে এভাবে সবাইকে ভয় দেখানোর অধিকার তার নেই। তারপর তাকে বাইরে যেতে বলে যাতে তারা আবারও ট্রায়াল চালিয়ে যেতে পারে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো কয়েক সেকেন্ড পরেই জাং আবারও ফিরে আসে আর এসে ইয়াংকে প্রফেসর চোকে খুন করার অভিযোগে গ্রেফতার করে। কারণ পুলিশ চোর কফির কাপে থাকা ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করে সেখানে ইয়াং এর ফিঙ্গারপ্রিন্ট পেয়েছিল। শুধু তাই নয়, স্টাফ রুমে ইয়াং এর জুতোর ছাপ পাওয়া গেছে। পরে তার বাড়িতে গিয়ে সেই জুতাও খুঁজে পাওয়া যায়নি। এছাড়া চোর হাতের মধ্যে যে চুল পাওয়া গিয়েছিল সেটাও ইয়াং এর বলে জানা যায়। এর উপর হঠাৎ করে ইয়াং এর ল্যাপটপও গায়েব হয়ে যায়। ইয়াং বলে ঘটনার পর সেটা হারিয়ে ফেলেছে, আর পুলিশ যখন তার ফোন চায় তখনও সে সেটা দিতে রাজি হয় না। পরে জানা যায় সে আমেরিকার একমুখী টিকিটও কেটে রেখেছিল, তাই সব প্রমাণই যেন তার দিকে ইঙ্গিত করছিল। তবে একজনও বিশ্বাস করতে পারেনি যে ইয়াং এমন কাজ করতে পারে। সে হলো সোল, কারণ অনেক বছর আগে সোলও একটা হামলার মামলায় জড়িয়ে পড়েছিল, আর সেটা হয়েছিল তার যমজ বোন ডানকে নিয়ে। এক মেয়ে ডানকে ভয়ঙ্করভাবে বুলি করত। পরে জানা যায় সেই মেয়েটা ছিল একজন প্রধান বিচারকের মেয়ে, আর সেই মামলা তদন্ত করছিলেন ইয়াং। তিনি সাহস করে সেই ক্ষমতাবান লোকটার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তাই সোলের বিশ্বাস ইয়াং কখনোই এমন খারাপ কাজ করতে পারে না। ডক্টর কিমও এটা বিশ্বাস করতে পারেনি, তাই সে ইয়াং এর সঙ্গে দেখা করতে চায়। কিন্তু ইয়াং নিজের মামলা নিয়ে একটু চিন্তিত ছিল না, সে শুধু পরীক্ষার প্রশ্ন আর উত্তরপত্র নিয়ে ব্যস্ত ছিল। এরপর পুলিশ আদালতের অনুমতি নিয়ে ইয়াং এর ফোন খুলে দেখে সেখানে একটা ভিডিও পাওয়া যায় যেখানে দেখা যায় চোর গাড়িটা একটা ছেলেকে ধাক্কা মেরে দিচ্ছে। আর ঠিক তখনই জানা যায় সেই ছেলেটাই ছিল ম্যানের ধর্ষণের মামলার একমাত্র সাক্ষী। আর ম্যানও বুঝে গিয়েছিল ওই ছেলেটাই সেই সাক্ষী। সে নিজের চোখে দেখে ফেলেছিল ছেলেটা পুরো ঘটনাটা দেখে ফেলেছে, তাই তাকে ধরতে দৌড় দেয়। ভয়ে ছেলেটাও দৌড়াতে শুরু করে। ঠিক সেই সময় কাকতালীয়ভাবে চো গাড়ি চালিয়ে সেখানে আসছিল আর অসাবধানবশত ছেলেটাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ঘটনাস্থলে ছেলেটার মৃত্যু হয়। এরপর জানা যায় চো পরে ম্যানের সঙ্গে একটা চুক্তি করেছিল, সে ম্যানকে জেল থেকে বের হতে সাহায্য করে, এমনকি নিজের ড্রাইভার হিসেবে চাকরি দেয় যাতে এই ঘটনাটা গোপন থাকে। এইসব জানার পর পুলিশ বুঝে যায় ইয়াং শেষ পর্যন্ত জেনে গিয়েছিল কে সেই ছেলেটাকে গাড়ি চাপা দিয়েছিল, যার কেস নিয়ে সে এতদিন তদন্ত করছিল। তাই ইয়াং এর উপর তাদের সন্দেহ আরো বেড়ে যায়। একই সময় ইয়াং জেলে থাকলেও সে জোর করে বলে তার স্টুডেন্টদের অবশ্যই সেই পরীক্ষাটা দিতে হবে যেটা সে আগেই তৈরি করে রেখেছিল। সত্যি বলতে লোকটা একেবারে অন্যরকম। পরীক্ষার সময় দেখা যায় ইয়াং প্রশ্নপত্রে তাদের কলেজে ঘটে যাওয়া একটা মানহানির কেস নিয়ে প্রশ্ন দিয়েছে। তখন আমরা কয়েক মাস আগের ঘটনায় ফিরে যাই। চোর মৃত্যুর আগে হান কলেজে একটা পিটিশন করেছিল যাতে চোকে আর প্রফেসর হিসেবে না রাখা হয়, কারণ তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার মামলা ছিল। তখনই বড় একটা সত্য সামনে আসে, চো আসলে হানের আপন চাচার ঘুষের কেসের পর হান তার উপর থেকে পুরো বিশ্বাস হারিয়ে ফেলেছিল। সে নিশ্চিত ছিল তার চাচা সত্যিই দোষী, তাই সে পুরো কলেজের সামনে এটা প্রমাণ করতে চাইছিল। কিন্তু এতে চো খুব কষ্ট পেয়েছিল, কারণ সে হানকে নিজের ছেলের মতোই ভালোবাসতো। তাই সে নিজের দিকটা বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু হান তার একটা কথাও বিশ্বাস করেনি। ঠিক তখনই কলেজের ডিন সেখানে এসে হানকে সতর্ক করে দেয়। সে বলে আদালত যেহেতু চোকে নির্দোষ ঘোষণা করেছে তাই এখন তার বিরুদ্ধে এভাবে কথা বলার মানহানির মধ্যে পড়ে যাবে। এই কারণে পরীক্ষায় সেই মানহানির কেসে প্রশ্ন দেখে হান একদম কান্না করে ফেলে, এমনকি তার চোখের পানি উত্তরপত্রের উপরও পড়ে যায়। পরীক্ষা শেষ হওয়ার পর সব উত্তরপত্র জেলে পাঠানো হয় যাতে ইয়াং সেগুলো দেখে নাম্বার দিতে পারে। তখন ইয়াং হানের উত্তরপত্র দেখে কিছু একটা বুঝতে পারে। এরপর সে সব খাতা দেখে শেষ করতে পুলিশ তাকে নিয়ে যায় সেই কলেজে যেখানে চোর মৃত্যু হয়েছিল। সেখানে তাকে পুরো ঘটনাটা অভিনয় করে দেখাতে বলা হয় কিভাবে খুনটা করা হয়েছে। তখনই ইয়াং প্রথমবার মুখ খুলে সে বলে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। সেদিন সে নিজের চোখে দেখেছিল চো নিজে কফির মধ্যে ড্রাগের প্যাকেট থেকে কিছুটা মিশিয়ে দিচ্ছে। তখন ইয়াং সেটা কেড়ে ফেলে দেয়। এরপর চোর সুগার অনেক বেশি কমে যাওয়ার তার শরীর খারাপ হয়ে যায়। ইয়াং তাকে বাঁচানোর জন্য রুমে
বাথরুমে একটা চিনির প্যাকেট দেখতে পেয়ে সেটা কফিতে মিশিয়ে তাকে খাইয়েছিল। সেই সময় জো তার চুল ধরে টেনেছিল, তাই তার হাতের মধ্যে ইয়াং এর চুল পাওয়া গিয়েছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ইয়াং যে চিনির প্যাকেট ব্যবহার করেছিল সেটা ঘটনাস্থলে কোনো প্রমাণের মধ্যেই ছিল না, তাই তার কথার পক্ষে কোনো প্রমাণও পাওয়া যায় না। ঠিক তখনই ইয়াং এর চোখে পড়ে সিঁড়ির পাশে জোর ভাঙা চশমার একটা অংশ পড়ে আছে, আর সে খেয়াল করে হান সেটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই ইয়াং এর সন্দেহ হয়, কারণ তার মনে পড়ে যায় পুলিশ ইয়াং এর ফোনে যে ভিডিওটা পেয়েছিল সেটা আসলে কিভাবে তার কাছে এসেছিল। আসলে সেদিন সকালে জোর মৃত্যুর দিনই এক অজানা মানুষ ইয়াংকে একটা ইমেল পাঠিয়েছিল। সেই ইমেলের ভিডিওতে দেখা গিয়েছিল জোর গাড়ি সেই একমাত্র সাক্ষীকে ধাক্কা মেরে দিয়েছে। এরপর ইয়াং ভিডিওটা যেখানে থেকে করা হয়েছিল সেই জায়গায় যায়। সেখানে একটা দোকানের মালিক মহিলার সঙ্গে কথা বলে। মহিলা জানায় ইয়াং এর আগেও আরেকজন ছেলে ওই একই ঘটনা সম্পর্কে জানতে এসেছিল। তার বর্ণনা শুনে ইয়াং এর মনে হয় সেটা নিশ্চয়ই হান। পরে সে হানের ছবি দেখালে মহিলা নিশ্চিত করে সেই ছেলেটাই এসেছিল, আর সেই কারণে ভাঙা চশমার টুকরোটা দেখে ইয়াং এর সন্দেহ আরো বেড়ে যায়, কারণ চোর চশমা তো অক্ষত ছিল, তাহলে হঠাৎই বা ভাঙলো কিভাবে। তখন ইয়াং আন্দাজ করে হান হয়তো চোখে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল, তাই চশমাটা ভেঙে গিয়েছিল। পরে সে ভাঙা চশমার বোতলে আরেকটা অক্ষত চশমা সেখানে এনে রেখে দেয়। তাই সবার সামনে ইয়াং সরাসরি হানকে জিজ্ঞেস করে চোখে সেই খুন করেছে কিনা, কিন্তু হান শুধু এতটুকু স্বীকার করে যে ভিডিওটা সেই ইয়াংকে পাঠিয়েছিল। এরপর ইয়াং আবারও চোর লাশের দ্বিতীয়বার পোস্টমর্টম করার অনুরোধ করে, যাতে মৃত্যুর আসল কারণ জানা যায়, কিন্তু পুলিশ সেই অনুরোধ ফিরিয়ে দেয়, কারণ শুধু একটা ভাঙা চশমা কোনো শক্ত প্রমাণ হতে পারে না। ঠিক তখনই ডক্টর কিম ইয়াং এর কথার সঙ্গে একমত হয়। সে জানায় জো মৃত্যুর আগে যে চশমা পরেছিল সেটা আর লাশের পাশে পাওয়া চশমা এক নয়, অর্থাৎ চশমাটা সত্যি বদলানো হয়েছিল। এতে সবাই দ্বিধায় পড়ে যায় আসলে খুনি কে, ইয়াং নাকি হান। শেষ পর্যন্ত পুলিশ যখন দুইজনকে জিজ্ঞাসাবাদ করেও তখন তারা চোর লাশের আবারও পোস্টমর্টম করাতে রাজি হয়, বিশেষ করে তার স্ত্রীর অনুমতিও পেয়ে যায়। তবে বলে রাখা ভালো, চোর স্ত্রী হানকে একদমই সহ্য করতে পারত না। তার ধারণা ছিল হান শুধু চাচার সম্পত্তি লোভেই তাকে খুন করেছে। কিন্তু দ্বিতীয় পোস্টমর্টমের রিপোর্ট আসার আগেই আরেকটা ঘটনা ঘটে। ইয়াং আগে যে অপরাধী কেস দেখেছিল সেই অপরাধী জেলের বাথরুমে ছুরি মেরে ইয়াংকে গুরুতর আহত করে, কারণ ইয়াং এর জন্য তাকে জেলে যেতে হয়েছিল। এই খবরটা শুনে কিম হাসপাতালে ছুটে যায়। তার সঙ্গে ছিল হান আর জি। সেখানে গিয়ে তারা জানতে পারে ইয়াং এর অবস্থা খুবই খারাপ, তাকে দ্রুত রক্ত দিতে হবে। কিন্তু সমস্যা হলো তার ব্লাড গ্রুপ খুবই রেয়ার। ঠিক তখনই ম্যান হানের সঙ্গে কথা বলে। সে জানায় চোর কাছে সে নিজের জীবনধারী, কারণ চোর জন্য সে জেল থেকে বের হতে পেরেছিল। এরপর জানা যায় ম্যানের ব্লাড গ্রুপও ইয়াং এর মতোই। সে বলে ইয়াং যদি নিজে তার কাছে যায় তাহলে সে রক্ত দিতে রাজি আছে, তবে সেটা তখনই যদি হান আসল খুনি না হয়, কারণ যদি ইয়াং মারা যায় তাহলে হান তার চাচার সম্পত্তি পেয়ে যাবে, আর সেই টাকার সুবিধাও ম্যানও পাবে। কিন্তু হান বুঝে যায় ম্যান শুধু তাকে উস্কাচ্ছে, তাই সে এমন ভাব করে যেন তার কিছুই যায় আসে না। এতে ম্যান এতটাই রেগে যায় যে শেষ পর্যন্ত সে নিজে ইয়াংকে রক্ত দিয়ে দেয়। এরপর ধীরে ধীরে ইয়াং এর শারীরিক অবস্থা উন্নতি হয় এবং তার জ্ঞানও ফিরে আসে। ইয়াং জ্ঞান ফেরার পর দ্বিতীয় পোস্টমর্টমের রিপোর্টও চলে আসে। সেখানে বলা হয় চোর মৃত্যুর দুটো সম্ভাব্য কারণ আছে। প্রথমটা আগের রিপোর্টের মতোই অতিরিক্ত ড্রাগ, আর দ্বিতীয়টা সিঁড়ি থেকে পড়ে মাথায় আঘাত লেগে ব্রেনে রক্তক্ষরণ। এই রিপোর্টের পর হান আর ইয়াং দুজনেই আবার চোর হত্যার সন্দেহভাজন হয়ে যায়, কিন্তু কারো বিরুদ্ধে নিশ্চিত কোনো প্রমাণ না থাকায় পুলিশ হানকে গ্রেপ্তার করতে পারে না, আর ইয়াংও জামিনে ছাড়া পেয়ে যায়। হাসপাতাল থেকে বের হওয়ার পরও ইয়াং হুইল চেয়ারে ছিল, তবুও মুক্তি পাওয়ার পর সে প্রথমে ইউনিভার্সিটিতে চলে যায় ক্লাস নিতে। এমনকি আগের মতোই যে স্টুডেন্ট পড়াশোনা করেনি তাকে বকাঝকা করে, প্রশ্ন করে, আর সবাইকে নিজের আর হানের কেসটা তদন্ত করার অ্যাসাইনমেন্ট দেয়। তাদের কাজ হলো আসল খুনিকে সেটা বের করা। ক্লাস শেষ হওয়ার পর হান ইয়াং এর সঙ্গে দেখা করে। তখন সে সেদিনের পুরো ঘটনাটা খুলে বলে। জানা যায় মক ট্রায়াল শুরু হওয়ার আগে হান চোর সঙ্গে দেখা করতে গিয়েছিল। সেখানে সে চোকে দোষ দেয়, কারণ সে জানতো চোর সেই ছেলেটার মৃত্যুর জন্য দায়ী। পাশাপাশি ঘুষের কেস নিয়েও তাকে দোষারোপ করে। হান বলে সে চোকে নিজের আদর্শ মনে করত, কিন্তু চো তাকে ভীষণ হতাশ করেছে। এরপর সে চোকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বলে, আর এটাও জানায় এই ভিডিওতে সে ইয়াংকে পাঠিয়ে দিয়েছে। তখন হান পুলিশে ফোন করতে চাইলে চো তার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। দুজনের ধস্তাধস্তির মাঝে চো দুর্ঘটনাবশত সিঁড়ি থেকে পড়ে যায়। তখন হান ভয় পেয়ে দৌড়ে নিচে নেমে আসে। তার অবস্থা দেখে এমনকি অ্যাম্বুলেন্সও ফোন করে, কিন্তু ঠিক তখনই চোর জ্ঞান ফিরে আসে। সে হানকে বলে অ্যাম্বুলেন্স ডাকার দরকার নেই। এরপর হান তাকে ধরে রুমে নিয়ে বিশ্রাম নিতে সাহায্য করে, তারপর সেখান থেকে চলে যায়। এরপর কি হয় সেটা আর সে জানতে পারে না।
কিন্তু জো মারা যাওয়ার পর থেকে হান ভীষণ অনুতপ্ত ছিল, কারণ সে যদি অ্যাম্বুলেন্সটা ক্যান্সেল না করতো তাহলে হয়তো জো এখনো বেঁচে থাকতো। তবে সে পুলিশকে এসব কিছুই বলেনি, কারণ সে চেয়েছিল পুলিশ যেন তার উপর সন্দেহ করে, এতে ইয়াং এর উপর থেকে সন্দেহ কিছুটা কমে যাবে এবং সে মুক্তি পাবে। কিন্তু সবকিছু জানার পরও পুলিশ উল্টো সিদ্ধান্ত নেয়। তারা বলে ইয়াং আর হান দুজনে মিলে একসঙ্গে জোকে খুন করেছে। তখন এই অভিযোগ শুনে হান ইউনিভার্সিটি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, এমনকি চাচার সম্পত্তির উপর নিজের সব অধিকারও সে ছেড়ে দেয়। এরপর হান চাচার কবরের কাছে যায়। সেখানে গিয়ে সে অবাক হয়ে জানতে পারে অনেক আগেই নাকি চোর দেহ দাহ করে ফেলা হয়েছে। ইয়াংও পরে এই খবর জানতে পারে। তখন দুজন মিলে চোর স্ত্রী মুখোমুখি হয়, আর সেখানে বেরিয়ে আসে আসল সত্য। চোর স্ত্রী আসলে চোর মৃতদেহের বদলে অন্য একটা মৃতদেহ সেখানে রেখেছিল, আর দ্বিতীয় পোস্টমর্টেম সে অন্য দেহেরই করা হয়েছিল, অর্থাৎ দ্বিতীয় রিপোর্টটাই ছিল পুরাই ভুয়া। তাই চোর সিঁড়ি থেকে পড়ে মারা গেছে এই তথ্য পুরোপুরি বাতিল হয়ে যায়। এতে হানের বিরুদ্ধে খুনের অভিযোগও আর থাকে না। তবে ইয়াং তখনও সন্দেহের তালিকায় ছিল। পরে জানা যায় চোর স্ত্রী ইচ্ছে করে এসব করেছিল, যাতে হানের উপর খুনের দোষ চাপিয়ে তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা যায়। এরপর ইয়াং হানের ইউনিভার্সিটি ছাড়া আবেদনপত্র ছিঁড়ে ফেলে দেয়, কারণ তার মতে হানের আবারও পড়াশোনায় ফিরে যাওয়া উচিত। এরপর হান ইয়াংকে বলে যে সে পুরোপুরি নিশ্চিত যে সে তার চাচাকে খুন করেনি, নিজের নির্দোষ হওয়ার ব্যাপারে তার কোনো সন্দেহ নেই। কিন্তু ইয়াং তাকে বলে শুধু বিশ্বাস করলেই হবে না, সেটা প্রমাণ করার জন্য শক্ত প্রমাণও দরকার আছে, কারণ শুধু হান নয়, নিজের নির্দোষতা তো তাকে প্রমাণ করতে হবে। এরপর ইয়াং লাইব্রেরিতে ফিরে নিজের ফোনটা দেখে একদম অবাক হয়ে যায়। সে বুঝতে পারে কেউ তার ইমেলটা খুলেছে। তখনই তার ল্যাপটপের কথা মনে পড়ে যায়। এরপর সে কলেজে 22 ডিন জোকে জানায় যে তার ল্যাপটপ চুরি হয়েছে। তখন জানা যায় শেষবার সে ল্যাপটপটা দেখেছিল চোর মৃত্যু ঠিক আগে। এরপর থেকে সেটা উধাও হয়ে যায়। এতদিন সে ভেবেছিল ল্যাপটপটা হারিয়ে ফেলেছে, কিন্তু এখন যেহেতু কেউ সেটা চুরি করে লুকিয়ে রেখেছে, তার মানে সেই লোক চোরের খুনের সঙ্গে জড়িত, কারণ ওই ল্যাপটপটাই ছিল পুলিশের হাতে থাকা গুরুত্বপূর্ণ প্রমাণগুলোর একটি। আরো অদ্ভুত ব্যাপার হলো যে ব্যক্তি ইয়াং এর ইমেল খুলেছিল সে শুধু একটা ইমেলই খুলেছে, সেটা ছিল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাসোসিয়েশন থেকে পাঠানো একটা ইমেল। কিছুদিন আগে ইয়াং সেখানে একটা আর্টিকেল পাঠিয়েছিল, কারণ সে জানতে চেয়েছিল তার এক স্টুডেন্টের লেখা আর্টিকেল আগে কোথাও প্রকাশিত হয়েছিল কিনা। সেই স্টুডেন্টটা ছিল কাং। ইয়াং যখন এই পুরো বিষয়টা জোকে বলছিল তখন সে জানতোই না যে কাং আসলে জোর নিজের মেয়ে। বাবা মেয়ে দুজনেই বিষয়টা লুকিয়ে রেখেছিল, কারণ কাং চাইতো না কেউ ভাবুক সে তার বাবার কারণে আলাদা সুবিধা পাচ্ছে। তখন জো ভেবে বসে হয়তো আর্টিকেল চুরি বিষয়টা ধামাচাপা দিতেই কাং ইয়াং এর ল্যাপটপ চুরি করেছে, কিন্তু আসল সত্য ছিল অন্যটা। ল্যাপটপটা অন্য একজন চুরি করেছিল, পরে ভুল করে সেটা কাং এর ল্যাপটপের সঙ্গে বদলে যায়। এরপর জানা যায় কাং যে আর্টিকেলটা চুরি করেছিল সেটার আসলে চোর লেখা। সেই আর্টিকেল নিজের নামে একটা প্রতিযোগিতায় জমা দিয়ে সে জিতে যায়, আর সেই কারণে সে ল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায়। তবে এটা সে নিজের ইচ্ছায় করেনি, সবটাই ছিল তার মায়ের চাপে, কারণ কাঙের মা ভীষণ নিয়ন্ত্রণ প্রিয় একজন মানুষ। তার একটাই স্বপ্ন মেয়ে সবসময় প্রথম হবে, বড় হয়ে জাজ হবে, আর তাকে নিয়ে সবাইকে গর্ব করতে হবে। কারণ সে জোকে বিয়ে করেছিল এই ভেবে যে জো একদিন জাজ হবে, কিন্তু সেটা না হয়ে জো শুধু ইউনিভার্সিটির প্রফেসরই হয়ে থাকে। তাই নিজের সব হতাশা সে মেয়ের উপর ঝাড়তো। এরপর আরো একটা সত্য সামনে আসে, কাঙের মা একসময় জোয়ের সঙ্গে সম্পর্কে ছিল, কিন্তু পরে তাকে ছেড়ে জোকে বিয়ে করে, কারণ তখন জো ভবিষ্যতে জাজ হবে বলে সবাই ভাবতো। পরে ইউনিভার্সিটি সবাই যখন জানতে পারে যে কাং চোর লেখা আর্টিকেল চুরি করেছে, তখন কাঙের মা চোর কাছে গিয়ে অনুরোধ করে সে যেন বিষয়টা আর না বাড়ায়, কারণ তাহলে তার মেয়ের ভবিষ্যৎ পুরোপুরি নষ্ট হয়ে যাবে। কিন্তু কাং তো তখন নিজের মা আর জো দুজনের উপরই খুব রেগেছিল। এই ঘটনার পর ইয়াং আবারও নতুন করে কাঙের আর্টিকেল চুরির তদন্ত করা শুরু করে। তখন কাঙের মা ইয়াং এর সঙ্গে দেখা করতে চায়, আর একদম নির্লজ্জের মতো বলে আসলে আর্টিকেলটা কাঙে স্কুলে পড়ার সময় লিখেছিল, জো নাকি সেটাই চুরি করে আগে নিজের নামে প্রকাশ করেছিল। ঠিক সেই সময় কাং তার বাবা জোকে বলছিল ইয়াং এর ল্যাপটপটা লুকিয়ে রাখতে, যাতে ইয়াং এর উপর খুনের সন্দেহ থেকেই যায়। আর তখনই জানা যায় তদন্তের সময় ইয়াং যে চিনির প্যাকেটের কথা বলেছিল সেটা আসলে ঘটনাস্থল থেকে সরিয়েছিল কাং নিজেই, কারণ সেই চিনির প্যাকেটটা ছিল তার বাবার। একদিন কাং দেখে জো এখনো একই ব্র্যান্ডের চিনির প্যাকেট ব্যবহার করছে, তাই সে সেটা নিয়ে ফেলে দিতে চায় যাতে কেউ দেখে তার সন্দেহ না করে। কিন্তু ভাগ্য খারাপ হান ডাস্টবিনে সেই চিনির প্যাকেটটা খুঁজে পায়, তারপর সেটা নিয়ে ইয়াং এর কাছে যায় এটা সেই একই প্যাকেট কিনা সেটা দেখার জন্য। ইয়াং দেখেই বুঝে যায় এটা ঠিক সেই একই ধরনের চিনির প্যাকেট। এরপর সে জোর সঙ্গে কথা বলতে চায়, সেখানে গিয়েও দেখে জো একই ব্র্যান্ডের চিনি ব্যবহার করছে। তখন আর জো কিছুই লুকায় না, সে ইয়াংকে
সব সত্যি খুলে বলে। সে জানায় সেদিন সে স্বাভাবিকভাবে জোর সঙ্গে স্টাফ রুমে দেখা করতে গিয়েছিল। কফি বানানোর সময় অসাবধানতায় চিনির প্যাকেটটা নিচে পড়ে যায়। তখন জো ভেবেছিল জো হয়তো কাঙের ব্যাপারে কথা বলতে এসেছে। জো জানায় সে কাঙকে ছেড়ে দেবে না, নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিবে। শুধু তাই নয়, সে জোকে ব্যর্থ বাবা আর ব্যর্থ স্বামী বলেও অপমান করে। এরপর জো ফোন রিসিভ করতে বাইরে চলে যায়। ঠিক তখনই জো চোর রেখে যাওয়া ড্রাগের প্যাকেটটা দেখতে পায়। রাগের মাথায় সে সেই ড্রাগ অনেকটা চোর কফিতে মিশিয়ে দেয়। এভাবেই জো ইয়াং এর সামনে স্পষ্টভাবে স্বীকার করে যে জোকে সেই খুন করেছে। কিন্তু ইয়াং তার কথা শুনে পুরোপুরি বিশ্বাস করতে পারে না। তার মন বলছিল জো আসল খুনি নয়। তখন সে ভাবতে থাকে জো কেন এমন একটা অপরাধ নিজের ঘাড়ে নিয়ে নিবে যেটা সে আজও করেনি। শেষ পর্যন্ত ইয়াং এর মনে হয় এর একটাই কারণ হতে পারে, জো আসলে নিজের মেয়েকে বাঁচানোর চেষ্টা করছে, কারণ কাং হয়তো এই খুনের সঙ্গে কোনোভাবে জড়িত। এরপর ইয়াং এর মামলার প্রথম শুনানির দিন আসে। জো ঠিক করে আদালতে গিয়ে সে নিজেই শব্দ স্বীকার করবে। কিন্তু ঠিক তখনই ইয়াং কাংকে ফোন করে স্পিকার অন করে দেয়, যাতে সে শুনতে পারে তার বাবা কি করতে যাচ্ছে। এটা শুনেই কাং তাড়াতাড়ি আদালতে ছুটে আসে। সে জোকে বলে কোনো দোষ নিজের উপর নিবে না, কারণ সে জোকে খুন করেনি, বরং সে বাবাকে বলে কিছু না জেনে কেন সে নিজের জীবন নষ্ট করতে যাচ্ছে। তখন জো আসল ঘটনাটা বলে। সে স্বীকার করে সেদিন রাগের মাথায় সত্যি চোর কফিতে ড্রাগ মিশিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর নিজের ভুল বুঝতে পেরে সেই কফিটাই সে ফেলে দিয়েছিল। আর কাং শুধু চিনির প্যাকেটটা লুকিয়ে রেখেছিল, কারণ সে ভয় পেয়ে গিয়েছিল তার বাবার উপর সন্দেহ এসে পড়বে। অর্থাৎ না জো না কাং কেউই চোর মৃত্যুর জন্য আসলে দায়ী নয়। শেষ পর্যন্ত সেই শুনানি থেকেও অন্য কোনো তথ্য বের হয় না। এরপর ইয়াং নিজের অফিসে ফিরে আসে। ঠিক তখনই সোল তার কাছে এসে নিজের যমজ বোন ডান সম্পর্কে জানতে চায়। ঠিক সেই সময় ডান ইয়াংকে ফোন করে। সোল ফোনটা ধরে কথা বলতে চায়, কিন্তু ডান সোলের গলা শুনে ফোনটা কেটে দেয়। এতে সোলের সন্দেহ আরো বেড়ে যায়, কারণ সে ডানের পুরনো বইয়ের মধ্যে ইয়াংকে লেখা একটা ক্ষমার চিঠি পেয়েছিল। তাই সে বুঝতেই পারছিল না ইয়াং আর ডানের মধ্যে আসলে কি সম্পর্ক, তাদের মধ্যে আসলে কি চলছে। কিন্তু ইয়াং শুধু এতটুকুই বলে এখন এসব নিয়ে না ভেবে পরীক্ষা পড়ায় মন দিতে। এদিকে সিও হানের কাছে একটা বড় সত্যি স্বীকার করে। সে বলে সে চোখে ভীষণ ঘৃণা করত, কারণ তার বাবা একসময় মিথ্যা মামলায় ফেসে গিয়েছিলেন। সেই মামলার প্রসিকিউটর গোপন তথ্য সাংবাদিকদের কাছে ফাঁস করে দেওয়ায় তার বাবার সম্মান নষ্ট হয়ে যায়। শেষ পর্যন্ত তার বাবা নিজের জীবন শেষ করে দেয়। সিও এতদিন বিশ্বাস করত এই কাজটা চোই করেছিল, তাই প্রতিশোধ নেওয়ার জন্য সে ল কলেজে ভর্তি হয়েছিল। এমনকি একসময় সে ইয়াং এর কাছে গিয়েছিল যাতে চোর বিরুদ্ধে মামলা করতে পারে। আর ঠিক এই কারণেই চোর মৃত্যুর দিন ব্রেকের সময় সিও তার সঙ্গে দেখা করতে গিয়েছিল। সে জোকে বলতে চেয়েছিল আইনের মাধ্যমে সে প্রতিশোধ নিবে, কিন্তু সেখানে গিয়ে সে দেখে ড্রাগের প্রভাবে চো প্রায় অচেতন হয়ে পড়ে আছে। তাই সে সঙ্গে সঙ্গে জি কে ফোন করে সাহায্য চাইতে, কিন্তু জি সে ফোনটা ধরেনি। পরে সেই কারণটা জানা যায়, কারণ তখন সে ইয়াং এর অফিসে লুকিয়েছিল। সে ঠিক সেই সময় ইয়াং এর ল্যাপটপ চুরি করেছিল। সিওর কাছ থেকে সব শুনে হানও অবাক হয়ে যায়। এরপর সে আবারও নতুন করে সিওর বাবার কেস তদন্ত করতে শুরু করে। আর তখনই সে জানতে পারে মামলার তথ্য চোর নয়, অন্য একজন প্রসিকিউটর সাংবাদিকের কাছে ফাঁস করে দিয়েছিল। সেই লোকটার নাম হলো জিন, আর সেই জিনই এখন ইয়াং এর মামলার প্রসিকিউটর। আরো জানা যায় জিন টাকার বিনিময়ে যে কারো হয়ে কাজ করে। কোই তাকে টাকা দিয়েছিল যাতে সে যেভাবেই হোক ইয়াংকে এই খুনের মামলায় ফাঁসিয়ে দেয়। এরপর দ্বিতীয় শুনানিতে জিন আদালতে ঘোষণা করে তার কাছে একজন গোপন সাক্ষী আছে। সেই সাক্ষী নাকি নিজের চোখে দেখেছে ইয়াং চোখে খুন করেছে, আর সে আদালতে সাক্ষী দিতেও রাজি আছে। এই কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। সবাই ভাবতে থাকে এই গোপন সাক্ষীটা আবার আসলো কে। এদিকে হান সিওকে প্রমাণ করে দেখাতে চায় জো আর তার বাবার মৃত্যুর জন্য দায়ী ছিল না। তাই সে গোপনে সেই সাংবাদিকদের স্বীকারোক্তি রেকর্ড করে, যার মামলার খবর প্রকাশ করা হয়েছিল। সেখানে তারা নিজেরাই বলে যিনি তাদের তথ্য দিয়েছিল। এরপর আসে ইয়াং এর মামলার তৃতীয় শুনানি। সেখানেই জানা যায় সেই গোপন সাক্ষী আর কেউ নয়, জিয়ন। জানা যায় নিজের প্রেমিক চ্যাং এর চাপে পড়ে জিয়ন মিথ্যা সাক্ষী দিতে রাজি হয়েছিল। আর চ্যাং ছিল কোর ছেলে, কই তাকে এসব করতে বলেছিল। চ্যাং জিয়নকে হুমকি দেয় সে যদি আদালতে ইয়াং এর বিরুদ্ধে সাক্ষী না দেয় তাহলে তাদের দুজনের ব্যক্তিগত ভিডিও সবার সামনে ছড়িয়ে দিবে। তাই প্রথমে ভয় পেয়ে জিয়ন সত্যি ইয়াং এর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে দেয়, কিন্তু পরবর্তীতে সে তার বিবেকের কাছে হার মানে। আর শেষ পর্যন্ত সে আদালতে নিজের মিথ্যা সাক্ষী স্বীকার করে নেয়। এতে জিনের পুরো পরিকল্পনায় আবারও ভেস্তে যায়। এরপর জিয়ন চ্যাং এর কাছ থেকে ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করে যাতে সে ভিডিওটা ছাড়াতে না পারে। ধস্তাধস্তির এক পর্যায়ে চেং পড়ে গিয়ে মাথায় জোরে আঘাত পায় এবং অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই ইয়াং সেখানে এসে পৌঁছে যায়। সে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকে আর জিয়নকে সাহায্য করে। কো যখন জানতে পারে তার ছেলের সঙ্গে কি হয়েছে তখন সে জিয়নের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা করে। এরপর জিয়নকে
ইউনিভার্সিটি থেকে সাময়িক বরখাস্ত করা হয় আর তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। জিওনের মামলার শুনানি শুরু হওয়ার আগে ইয়াং এর মামলা চতুর্থ শুনানি শুরু হয়ে যায় আর সেখানে জিন সবাইকে নতুন একটা চমক দেয়। সে জানায় তারা চোর আসল সুগার মিটারটা খুঁজে পেয়েছে যেটার ঘটনার পর থেকে নিখোঁজ ছিল। আর সেই মিটারের রিডিং অনুযায়ী ঘটনার সময় চোর সুগার অনেক বেশি ছিল, কম নয়। অর্থাৎ ইয়াং এতদিন যা বলে এসেছে সবই মিথ্যা প্রমাণ করার চেষ্টা করা হয়। এরপর ইয়াং বুঝতে পারে জি তার ল্যাপটপ চুরি করেছিল শুধু হ্যাক করার জন্য। আর তখনই জানা যায় জি আসলে ইয়াং এর ল্যাপটপ চুরি করেছিল শুধু পরীক্ষার প্রশ্ন দেখার জন্য। আর এটা সে শুধু একবার নয়, অনেক প্রফেসরের সাথেই করেছে। আর তার একটাই লক্ষ্য ছিল যেভাবেই হোক ভালো নাম্বার পাওয়া, কারণ তার জীবনের পরিস্থিতি অন্যদের থেকে আলাদা। শুরুতে সে মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল, এমনকি নিজের এক সহপাঠীকেও বিয়ে করেছিল, কিন্তু হঠাৎ করে মেডিকেল ছেড়ে ল কলেজে ভর্তি হয়। তাই যে কোনো উপায়ে সে সফল হতে চাইছিল। আর যেদিন সে ইয়াং এর অফিসে লুকিয়েছিল সেদিন সে ইয়াংকে চোর সঙ্গে ফোনে কথা বলতে শুনেছিল। ইয়াং তখন চোখে বলেছিল তার লো সুগারের সমস্যা খুবই সিরিয়াস, তাই দ্রুত ডাক্তারের কাছে যাওয়া উচিত। যে যদি আদালতে এই কথাটা বলতো তাহলে ইয়াং এর নির্দোষ হওয়ার জন্য সেটাই বড় প্রমাণ হয়ে যেত। কিন্তু জি রাজি হয় না, কারণ তাহলে তাকে নিজের সব কীর্তিও স্বীকার করতে হবে। আর সে চায় না তার গর্ভবতী স্ত্রী এসব জেনে কষ্ট পাক। তখন ইয়াং এর সামনে একমাত্র ভরসা ছিল কাং, কারণ সে নিজের চোখে সেই চিনির প্যাকেটটা দেখেছিল যেটা ইয়াং ব্যবহার করেছিল। কাং ইয়াংকে সাহায্য করতে রাজি হয়েছিল ঠিকই, তবে একটা শর্তে, ইয়াংকে তার আর্টিকেল চুরি তদন্ত বন্ধ করতে হবে। কিন্তু ইয়াং তো কখনোই এমন সত্যে রাজিই ছিল না। এমনকি তার আগে জিন পুরো বিষয়টা শুনে ফেলে। সে কাংকে হুমকি দেয় যদি সে ইয়াং এর পক্ষে সাক্ষী দেয় তাহলে তাদের গোপন চুক্তির কথা সবাইকে জানিয়ে দিবে। এইভাবে সব দিক থেকে ইয়াং এর পথ আবারও বন্ধ হয়ে যায়। তবুও এরপর সে জিওনের মামলায় তাকে ডিফেন্ড করার সিদ্ধান্ত নেয়, কারণ কোর ভয়ে কোনো আইনজীবী জিওনের কেস নিতে রাজি হচ্ছিল না। তাই ইয়াং আদালতের কাছে আবেদন করে যেন তাকে জিওনের আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়। আর এই আইডিয়াটা দিয়েছিল সোল। সোল আরো একটা বুদ্ধি দেয়, সে ইয়াংকে বলে জিওনের মামলার যেন জুরি সিস্টেম ব্যবহার করা হয়। এই সিস্টেমে সাধারণ কিছু মানুষকে জুরি হিসেবে রাখা হবে, তারা পুরো মামলার সব প্রমাণ শুনবে। এরপর যদি বেশিরভাগ জুরি মনে করে অভিযুক্ত দোষী তাহলে শাস্তি হবে, আর যদি নির্দোষ মনে করে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। আদালত তাদের এই আবেদন মেনে নেয়। এরপর ইয়াং জিওনের বন্ধুদের নিয়ে তার পক্ষে শক্ত প্রমাণ জোগাড় করতে শুরু করে দেয় যাতে জিওন জেলে না যায়। এদিকে হানও ভুলে যায়নি যে ইয়াং এর মামলার শেষ শুনানি খুব কাছেই। হঠাৎ তার মনে পড়ে ঘটনার দিন সে তার চাচার গাড়ি থেকে কিছু কাগজ নিয়েছিল, সেখানে চো গত 2 মাসের সুগার রিপোর্ট লিখে রেখেছিল। সেই রিপোর্টে পরিষ্কার দেখা যায় চো লো সুগারের সমস্যায় ভুগছিল। অর্থাৎ এইটা জিন আগের শুনানিতে যে সুগার মিটারের রিডিং দেখিয়েছিল সেটার সঙ্গে একদমই মিলছিল না। এদিকে জিও শেষ পর্যন্ত একটা ভিডিও রেকর্ড করে, সেখানে সে স্বীকার করে ঘটনার দিন সে ইয়াং এর অফিসে ছিল এবং ইয়াংও চোর ফোনে হওয়া কথোপকথন নিজের কানে শুনেছে। সেই ভিডিওটা ইয়াংকে দিয়ে দেয়, কারণ সে আদালতে গিয়ে সাক্ষী দিতে সাহস পাচ্ছিল না। সেই শুনানিতে ইয়াং এর পক্ষ থেকে এইসব প্রমাণ আদালতে জমা দেওয়া হয়। এরপরই সবাই অপেক্ষা করতে থাকে পরের শুনানিতে আদালত চূড়ান্ত রায় কি দেয়। ঠিক তখনই ইয়াং একটা ফোন নাম্বারে কল করে। এই নম্বরটা সে আগে পেয়েছিল সং নামে সে অপরাধীর কাছ থেকে, যে জেলে তাকে ছুরি মেরে হত্যা করার চেষ্টা করেছিল। ইয়াং যখন সংকে জিজ্ঞেস করেছিল কে তাকে এইসব করতে বলেছে, তখন সং কিছুই বলতে চায়নি, শুধু নিজের হাতে লেখা একটা ফোন নম্বর দেখিয়েছিল। ইয়াং সেই নম্বরে ফোন করলে উপাস থেকে চই নামে একজন ফোন ধরে। সে ইয়াংকে একটা নির্দিষ্ট জায়গায় যেতে বলে। ইয়াং সেখানে গিয়ে একটা ব্যাগ খুঁজে পায়। ব্যাগের ভেতরে ছিল চো হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে হারিয়ে যাওয়া কিছু জিনিস। এর মধ্যে ছিল চোর কোটের পকেটে থাকা কলম আর একটা ইঞ্জেকশনটা দেখে ইয়াং বুঝে যায় খুনি এই ইঞ্জেকশন দিয়ে চোকে ড্রাগ দিয়েছিল, আর সেটাই ছিল তার মৃত্যুর আসল কারণ। মজার ব্যাপার হলো চোর শরীরে ইঞ্জেকশনের দাগ ফরেন্সিক আগেই দেখেছিল, কিন্তু তারা ভেবেছিল চো যেহেতু ডায়াবেটিসের রোগী তাই এইটা হয়তো ইনসুলিনের ইঞ্জেকশনের দাগ হতে পারে। এরপর ইয়াং পুরো ব্যাগটা হানের হাতে তুলে দেয় যাতে সেও আসল খুনিকে খুঁজে বের করতে পারে। এরপর সবাই আবারও জিওনের মামলার দিকে মন দেয়। জুরি নির্বাচন শেষ হওয়ার পর বিচার শুরু হয়। প্রসিকিউশনের দাবি ছিল জিওন নাকি চ্যাংকে ঠকিয়ে হানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল, তাই চ্যাং তাকে ছেড়ে দিতে চেয়েছিল। আর সেই কারণে ঝগড়ার সময় জিওন ইচ্ছে করে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। কিন্তু ইয়াং এইসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করে। সে বলে এগুলো বানানো গল্প, বরং সে দাবি করে জিওন শুধু আত্মরক্ষার চেষ্টা করেছিল, কারণ চ্যাং তাকে ব্ল্যাকমেল করছিল। সে লুকিয়ে তাদের ব্যক্তিগত ভিডিও রেকর্ড করেছিল এবং সেটা ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল। এদিকে প্রসিকিউশন প্রমাণ করার চেষ্টা করে ভিডিওটা জিওনের সম্মতিতেই বানানো হয়েছিল। এরপর তারা হানকে একের পর এক প্রশ্ন করতে শুরু করে যেন সবাই বিশ্বাস করে হান আর জিওনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, কারণ হান সবসময় জিওনকে সাহায্য
করত। এমন সময় চ্যাংও হাসপাতালে বেডে শুয়ে আদালতে হাজির হয়, যাতে সবাই তাকে নির্দোষ আর অসহায় মনে করে। এইসব দেখে জিয়ন ভীষণ ভেঙে পড়ে। তখন ইয়াং ইচ্ছে করে আদালতে তাকে বলে সে আর তার হয়ে লড়বে না। এরপর ক্লাসে যেমন কঠিনভাবে পড়ায় ঠিক সেভাবে জিয়নকে প্রশ্ন করতে থাকে। সে বলে নিজের কেসকে অন্য কারো কেস ভেবে বিচার করো, তাহলে তুমি কি সিদ্ধান্ত নিতে? এই কথাতেই জিয়ন সাহস ফিরে পায়। সে যেন নিজেই নিজের আইনজীবী হয়ে দাঁড়ায়। এরপর সে নিজের বিরুদ্ধে হওয়া অন্যায়ের বিরুদ্ধে জোরালোভাবে কথা বলে। ঠিক তখনই হান সিসিটিভি ফুটেজ জোগাড় করে আনে। সেই ফুটেজে পরিষ্কার দেখা যায় জিয়ন শুধু আত্মরক্ষার জন্য কাজটা করেছিল। এত বড় একটা প্রমাণ দেখার পর জুরিরা তাকে নির্দোষ ঘোষণা করে। আদালতও জিয়নের পক্ষে রায় দেয়। এরপর জিয়ন আবারও ইউনিভার্সিটিতে ফিরে যেতে পারে এবং স্বাভাবিক জীবন শুরু করে। শুধু তাই নয়, কাংও নিজের ভুল স্বীকার করে। সে নিজেই বলে সে আর্টিকেল চুরি করেছিল, কারণ সে চেয়েছিল অন্তত ইউনিভার্সিটি থেকে বহিষ্কার হওয়ার বদলে কম শাস্তি পাক। যদিও এর মানে ছিল সে আর কখনোই তার মায়ের স্বপ্নের মতো জাজ হতে পারবে না। এরপর আসে সব থেকে বড় সুখবর। অবশেষে আসল খুনির পরিচয় সামনে আসে আর পুলিশ তাকে গ্রেপ্তারও করে। সব থেকে বড় চমক ছিল চোর আসল খুনি আর কেউ নয়, ম্যান। এটা জানা যায় যখন ম্যান ইয়াং এর বাড়িতে গিয়ে তাকে মেরে ফেলতে চায়, কারণ সে বুঝে গিয়েছিল ইয়াং জোয়ের কাছে পৌঁছে গেছে আর জয় ইয়াংকে সে ব্যাগ দিয়েছিল যেখানে খুনের অস্ত্র ছিল। ইয়াং প্রাণপণে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করে। ঠিক তখনই ভাগ্য ভালো হান সেখানে পৌঁছে যায়। দুজনে মিলে ম্যানকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু তখনও সবার মাথায় শুধু একটা প্রশ্নই ঘুরছিল, এত বড় অপরাধী হওয়ার পরেও শুরুতেই পুলিশ ম্যানকে সন্দেহ করেনি কেন? আসলে তার একটা কারণও ছিল। জেল থেকে বের হওয়ার পর থেকেই ম্যানের পায়ে একটা ট্র্যাকিং ডিভাইস লাগানো ছিল। পুলিশ সবসময় তার লোকেশন দেখতে পারত। তাই ম্যান জয়ের সঙ্গে পরিকল্পনা করে। জয় সেই ট্র্যাকিং ডিভাইস খুলে নিজের পায়ে পড়ে নেয় আর সেই সময় ম্যান গিয়ে চোখে খুন করে। এভাবেই সে পুলিশের সন্দেহ একদমই এড়িয়ে যায়। কিন্তু ইয়াং এর মাথায় তখনও একটা বড় প্রশ্ন ঘুরছিল। চো তো ম্যানকে জেল থেকে বের হতে সাহায্য করেছিল, এমনকি নিজের কাছে চাকরিও দিয়েছিল। তাহলে ম্যান কেনই বা তাকে খুন করলো? আর যদি সে সত্যি ইয়াংকে মারতে চায়, তাহলে আগে সংকে দিয়ে কেনই বা হত্যার চেষ্টা করালো? পরে আবার নিজেই কেন ইয়াংকে বাঁচানোর জন্য রক্তদান করলো? অনেক ভেবে ইয়াং একটা সিদ্ধান্তে পৌঁছায়। তার ধারণা ম্যান নিজের ইচ্ছায় এসব করেনি, অন্য কেউ তাকে দিয়ে চোখে খুন করিয়েছিল। কারণ ম্যান অনেকদিন ধরে নিজের হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজছিল আর সেই সুযোগ নিয়ে কেউ তাকে প্রতিশ্রুতি দিয়েছিল কাজটা করে দিলে তার ছেলের খোঁজ দিবে। এটা নিশ্চিত হওয়ার জন্য ইয়াং জেলে গিয়ে ম্যানের সঙ্গে দেখা করে। সে বলে সে বুঝে গেছে কেন ম্যান তাকে বাঁচিয়েছিল, কারণ ম্যান ভয় পেয়ে গিয়েছিল সেই লোকটা এবার তাকে দিয়েও ইয়াংকে মেরে ফেলবে। প্রথমে ম্যান কিছুই বলতে চায় না, কিন্তু পরে জেল থেকে ম্যান ইয়াংকে ফোন করে। সে বলে খুব জরুরি কথা আছে, যত তাড়াতাড়ি সম্ভব যেন ইয়াং তার সঙ্গে দেখা করতে আসে। কিন্তু ইয়াং জেলে পৌঁছানোর আগেই ম্যানকে ছুরি মারা হয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবার ইয়াংই ম্যানকে বাঁচানোর জন্য নিজেই রক্ত দেয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ম্যান মারা যায়। মৃত্যুর আগে সে আর কিছুই বলতে পারে না। পরে পুলিশ ইয়াংকে জানায় ম্যানকে হত্যা করেছে সং। তাদের দাবি সং আত্মরক্ষার জন্য এটা করেছে, কারণ আগে নাকি ম্যানই তার উপর হামলা করেছিল। কিন্তু ইয়াং তো এই গল্প একদমই বিশ্বাস করে না। তার পরিষ্কার ধারণা ছিল যে লোক ম্যানকে দিয়ে চোখে খুন করিয়েছিল সেই লোকই এবার ম্যানের মুখ চিরতরে বন্ধ করে দিয়েছে। ইয়াং বুঝে যায় সংকে দিয়েই তাহলে ম্যানকে খুন করানো হয়েছিল। তাই সে নিজের সব স্টুডেন্টদেরকে একসঙ্গে ডাকে, যেন সবাই মিলে তদন্ত করে বের করতে পারে এর পিছনে আসল মাস্টার মাইন্ডকে। তখন হানের মনে পড়ে চোর মরদেহের পাশে পাওয়া সেই রহস্যময় চিরকুটটার কথা। সে আর সিও মিলে সেটার মানে বের করার চেষ্টা করে। অনেক ভেবে তারা বুঝতে পারে যে ও আসলে নির্দিষ্ট একজনের কথাই লিখে যেতে চেয়েছিল। চিরকুটের প্রতিটি শব্দের প্রথম অক্ষর একসঙ্গে মিলিয়ে দেখতেই বেরিয়ে আসে কোর পুরো নামের আদ্যক্ষর। এরপর তারা ফিরে যায় সেই দিনের ঘটনায়, যেদিন থেকে চোর জীবন পুরো বদলে গিয়েছিল। সেদিন চো গাড়ি দিয়ে ভুল করে এক যুবককে ধাক্কা মেরে ফেলেছিল। এরপর তদন্ত করে জানা যায় ওই দিন চো একটা ফেয়ারওয়েল থেকে ফিরছিল, আর যার ফেয়ারওয়েল ছিল সে ছিল চো আর কোর স্কুল জীবনের বন্ধু। এরপর সবাই বুঝতে পারে খুব সম্ভবত কো আর চো একসঙ্গেই ওই ফেয়ারওয়েল থেকে ফিরছিল। তখন ধারণা করা হয় দুর্ঘটনার পর কোই চোকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। আহত ছেলেটাকে সাহায্য করার বদলে তারা সেখান থেকে চলে যায়। আর এর পর থেকেই কো নিজের সব বেআইনি কাজ করিয়ে নিত চোকে দিয়ে। আর এই অপরাধ বোধই
জো ধীরে ধীরে ড্রাগে আসক্ত হয়ে পড়ে। এদিকে সিও আরেকটা সত্য খুঁজে বের করে, তার বাবার মামলার তথ্য জিন যে সাংবাদিকের কাছে ফাঁস করেছিল সেটাও নাকি কোরই নির্দেশে ছিল, কারণ সিওর বাবার কোম্পানির প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের মালিক ছিল কোর খুব ঘনিষ্ঠ একজন। এছাড়াও জ্যাং যে জিয়ানকে ইয়াং এর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করেছিল সেটাও ছিল কোরই পরিকল্পনা। সব প্রমাণ একসঙ্গে জোগাড় করার পর তারা একটা টিভি রিপোর্ট প্রকাশ করে, সেখানে কোর সব অপরাধ একে একে তুলে ধরা হয়। এই খবর প্রকাশ হতে কোর অবস্থা খারাপ হয়ে যায়, কারণ সে তখন দেশে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছিল। নিজেকে বাঁচাতে কো ভাড়াটে লোক লাগিয়ে দেয়। তারা সোশ্যাল মিডিয়ার সোল আর তার বন্ধুদের বিরুদ্ধে মিথ্যা খবর, বাজে কমেন্ট আর পুরনো ভুলগুলো আবারও ছড়াতে শুরু করে, যাতে মানুষের চোখে তাদের ইমেজ একেবারে নষ্ট হয়ে যায়। এমন সময় ইয়াং সাহায্যের জন্য সোলে যমজ বোন ডানের সঙ্গে যোগাযোগ করে। তখন জানা যায় পরিবার ছেড়ে যাওয়ার পর ডান আমেরিকায় চলে গিয়েছিল, সেখানে সে একজন নামকরা আইনজীবী হয়েছে। আর সেই কারণে ইয়াং আগে আমেরিকা যাওয়ার পরিকল্পনা করছিল। সে ডানের সাহায্যই চাইছিল আর তাই তার সাথে দেখা করতে চাইছিল। এরপর আরো জানা যায় একসময় ডান কোর নির্বাচনী টিমে কাজ করত, তখন সে ইয়াংকে সাহায্য করেছিল কোর দুর্নীতি প্রমাণ করতে, কিন্তু পরে টাকার লোভে সে ইয়াংকে ছেড়ে কোর পক্ষ নিয়ে নেয়। তবে কোর আসল চেহারা বুঝতে পেরে সে আবারও কোরিয়ায় ফিরে আসার সিদ্ধান্ত নেয় আর ইয়াংকে সাহায্য করারও। বিশেষ করে কো যখন সোলের পুরনো ঘটনাটা আবারও সবার সামনে এনে তাকে অপমান করতে শুরু করে, তখন ডান ঠিক করে এইবার সে কোর সব বেআইনি কাজ ফাঁস করেই ছাড়বে। এইবার সে আর পিছপা হবে না। কিন্তু কো আগে সবকিছুর খবর পেয়ে যায়। সে ডানকে আগে নিজের অফিসে আসতে বলে, তারপর তার কাছে একটা প্রস্তাব দেয়। সে বলে যদি ডান তার বিরুদ্ধে মুখ না খুলে তাহলে সোলের বিরুদ্ধে ছড়ানো সব বাজে কমেন্ট আর পোস্ট সে সরিয়ে ফেলবে। ডান তো বাইরে থেকে তার কথায় রাজি হয়ে যায়। এরপর সে ইয়াংকেও সেখানে ডেকে পাঠায়। সেখানে ডান ইয়াংকে বলে সোলকে যেন আর কোনো ঝুঁকির মধ্যে না ফেলা হয়। এরপর সে কোর বিরুদ্ধে প্রমাণ জোগাড়ে সাহায্য করার কথা বলে। ইয়াং তখন রাগ দেখিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কো তো ভেবে বসে সে বুঝি আবারও জিতে গেল, কিন্তু কিছুক্ষণ পরই সে জীবনের সব থেকে বড় ধাক্কাটা খায়। পুলিশ ইয়াংকে নিয়ে সরাসরি তার অফিসে এসে তল্লাশি শুরু করে। তখনই জানা যায় পুরো ঘটনাটাই ছিল ইয়াং আর সোলে পূর্ব পরিকল্পনা। আসলে কোর সামনে যে মেয়েটা ডান সেজে অভিনয় করছিল সে আসলে সোলই ছিল। ছদ্মবেশ নিয়ে সে কোর কাছ থেকে নিজের মুখে সব কথা বলিয়ে নিয়েছিল। এদিকে আসল ডান তো তখনও আমেরিকায় ছিল। সে সত্যি সত্যি কোরিয়াতে ফেরার চেষ্টা করছিল, কিন্তু অসুস্থ হয়ে পড়ায় সে শেষমেশ প্লেনেই উঠতে পারেনি। আর এটা জানার পর সেই সুযোগে ইয়াং আর সোল এই প্ল্যানটা করে। আর কো তো নিজেই সে বাদে ফা দিয়ে সব অপরাধ স্বীকার করে ফেলে। এরপর পুলিশ কোর জীবনের সব বেআইনি কাজে তদন্ত শুরু করে। এদিকে জিন বুঝে যায় কোর পতন এবার নিশ্চিত, তাই সে আর কোর পাশে না থেকে নিজের কাছে থাকা সব প্রমাণ পুলিশের হাতে তুলে দেয়। এরপর কোকে গ্রেফতার করা হয়। কিছুদিন পর তার মামলার প্রথম শুনানি শুরু হয়। আর এবার সত্যিকারের ডানও কোরিয়ায় ফিরে এসে আদালতে কোর বিরুদ্ধে সাক্ষী দেয়। কো বারবার চিৎকার করে বলতে থাকে সবাই তাকে ফাঁসাচ্ছে, কিন্তু সোলো আদালতে উপস্থিত ছিল। তাকে দেখে কো এতটাই রেগে যায় যে নিজের রাগ সামলাতে না পেরে আদালতে নিজেই আইনজীবীর গলা চেপে ধরে। এরপর আদালত তার সব অপরাধ প্রমাণিত হয় তাকে শেষ পর্যন্ত জেলে পাঠিয়ে দেয়। এরপর সবাই একসঙ্গে আনন্দ করে তাদের জয়ের উদযাপন করে। এর কয়েক বছর পর দেখা যায় হান একজন প্রসিকিউটর হয়েছে আর সোল একজন আইনজীবী হয়ে নিজের ল ফার্ম খুলেছে। সবাই অনেক বছর পর আবারও ইয়াং এর সঙ্গে একত্রিত হয়। এবারও তাদের লক্ষ্য একটাই, সত্য খুঁজে বের করা আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া। আর এটাই ছিল আজকের এই পুরো গল্পটা। সত্যি বলতে এত দারুণ গল্প হওয়ার পরও কেন এই ড্রামাটা এতটা আন্ডাররেটেড সেটা আমার একদমই বুঝে আসে না। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো তোমরা পরবর্তী কোন ড্রামাটা দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।